আমরা 200 বিলিয়নের মতো ইম্পোর্ট করি। তো এটা ট্রাম্পের মাথা গরম করেছে। আমরা সবাই জানি যে ট্রাম্প তো নিশ্চয়ই একটা মাথা গরম ধরনের শাসক। শুধু বাংলাদেশের জন্যই না, সে সারা পৃথিবীর সাথেই সে নানা রকম এই ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে অনেক সমস্যা হয়েছে এতদিন বসে। একজন রাষ্ট্রপ্রধান আরেকজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিকভাবে আলাপ আলোচনা করেন। এটা অনেকটা এরকম দাঁড়ালো যে ও আমার লোক, প্রয়োজন হলে তার সঙ্গে বাংলাদেশ কথা বলতে পারে। হয়তো রাজনৈতিক জনপ্রিয়তার জন্য এটা খুব ভালো একটা, আমরা বলতে পারি ফ্যামিলি কার্ড দিব, কিন্তু এটা ম্যানেজ করতে পারা যাবে কিনা আমাদের যে অর্থনীতি। কিছুদিন আগে আমাদের সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোরও একটা প্রক্রিয়া, একটা প্রস্তাব, একটা সিদ্ধান্ত হয়েছে। সুতরাং সেটাও আমাদের সম্পদের উপরে একটা চাপ সৃষ্টি করবে। গড় জিডিপি যে রেশিও, সেটা তো আমরা জানি যে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন হলো বাংলাদেশে আমাদের। ফলে আয় নাই, সেখানে আবার নতুন করে যদি 95টা প্রোগ্রাম আমি চালাতে পারছি না। বাংলাদেশের নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরেই দেশের ভিতরে এবং আন্তর্জাতিক মহলে একটা অর্থনৈতিক ঝাঁকুনিতে পড়েছে বলে মনে হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে যে শুল্ক চুক্তি করেছিল, সেই চুক্তি নিয়ে দেশের ভিতরে বেশ বিতর্ক, যে অন্তর্বর্তী সরকার কেন শেষ মুহূর্তে এই চুক্তি তড়িঘড়ি করে গেল। আবার মার্কিন সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পের সেই যে বিভিন্ন দেশের সাথে যে চুক্তি করেছে, সেই চুক্তিকে অবৈধ ঘোষণা করেছে। এটি বাংলাদেশের অর্থনীতিতে এই মুহূর্তে অর্থনীতি বাণিজ্যে কী প্রভাব ফেলতে পারে, এ নিয়ে আমরা কথা বলবো দুইজন অর্থনীতিবিদের সঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর সেলিম জাহান এবং অর্থনীতিবিদ ও গবেষক সৈয়দ তারিকুজ্জামানের সঙ্গে। আপনাদের স্বাগত। প্রথমেই আমরা মনোযোগ আকর্ষণ করছি ডক্টর সেলিম জাহানের। বলুন, কি দাঁড়ালো যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে শুল্ক চুক্তি করেছিলেন, সেই চুক্তি সেখানকার সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে, এবং তিনি অবশ্য আবার বলেছেন যে তিনি তার এখতিয়ার বলে আবার নতুন করে 10% শুল্ক আরোপ করবেন সব দেশের জন্য। পুরো বিষয়টি কি দাঁড়ালো? আমরা সবাই জানি যে গত বছরেই আসলে বিশ্বব্যাপী পাল্টা শুল্ক বসিয়েছিল যুক্তরাষ্ট্র, এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশ কিছুদিন আগে, সপ্তাহখানেক আগে, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিও স্বাক্ষর করেছিল। তা এখন যে বিষয়গুলো সামনে এসছে তার প্রথমটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের এই যে পাল্টা শুল্ক আরোপের ব্যাপারটিকে অবৈধ বলে ঘোষণা করেছেন, এবং সেই সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এটাও বলেছেন যে এটা রাষ্ট্রপতির একটা নির্বাহী আদেশের মাধ্যমে করা হয়েছে, এখানে কংগ্রেসের কোনো অনুমোদন নেই, এবং সত্যিকার অর্থে এটাকে একটা জরুরি অর্থনৈতিক ক্ষমতা বিধি, তার আওতায় এটাকে করা হয়েছে। এবং যেমনটি আপনি বললেন যে প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য বলেছেন যে তার কাছে আরো অনেক বিকল্প আছে, এবং তার সূত্র ধরেই 122 ধারায় তিনি 10% একটি শুল্ক আরোপ করেছেন। তো এখন এটা গেল যুক্তরাষ্ট্রের দিক থেকে। এর দ্বিতীয় যে মাত্রিকতাটি, সেটা হচ্ছে যে এই যে শুল্ক আরোপ করা হলো বিভিন্ন দেশের উপরে গত কয়েক মাস যাবত, এই যুক্তরাষ্ট্রের এই যে নির্দেশ, অর্থাৎ সুপ্রিম কোর্ট, তার মাধ্যমে কিন্তু যে আইনগত ভিত্তি এই সমস্ত পরবর্তী সময়ের যে সমস্ত চুক্তি যুক্তরাষ্ট্র করেছে নানান দেশের সঙ্গে, সেটা দুর্বলও হয়ে গেছে এবং প্রায় অবৈধ হয়ে যাওয়ার মুখোমুখি পড়েছে। তো এটার একটা আইনগত দিক আছে, সেটা হয়তো আইনগত দিক থেকে যারা আইনজ্ঞ তারা বিচার বিশ্লেষণ করবেন, কিন্তু এটার একটা প্রায়োগিক দিক আছে। প্রায়োগিক দিক হচ্ছে যে এই শুল্ক বসানোর পরে এ পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র এই শুল্ক থেকে প্রায় $170 বিলিয়ন আয় করেছে। এখন প্রশ্ন উঠেছে যে এই যেহেতু
এই সমস্ত চুক্তি অবৈধ, সুতরাং এই অর্থকে ফেরত দিতে হবে। এখন এই অর্থ ফেরত দিতে গেলে ২ জায়গায় ফেরত দিতে হবে। একটা হচ্ছে যে যখন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়েছে, যারা রপ্তানি করেছেন, যেমন আমি যদি রপ্তানি করি বাংলাদেশ থেকে, তাহলে এই বর্ধিত যে শুল্ক আদায় করা হয়েছে তার একটা অংশ ফেরত দিতে হবে আমাকে। আর যুক্তরাষ্ট্রের যিনি আমদানি করেছেন, সেই আমদানিকারকও কিন্তু শুল্ক প্রদান করেছেন যুক্তরাষ্ট্রে। সুতরাং এই আয়ের, বর্ধিত আয়ের, সরকারের শুল্ক আয়ের একটা অংশ ফেরত দিতে হবে সেই আমদানিকারককে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা প্রায়োগিকভাবে কিভাবে সমাধান করা যাবে? তৃতীয়ত, আমরা যদি বাংলাদেশ প্রেক্ষিতে আসি, তাহলে পরে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সঙ্গে আম একটা বাণিজ্য চুক্তি হয়েছে গত সপ্তাহে, এবং সেই চুক্তির পরিপ্রেক্ষিতে কয়েকটি প্রশ্ন এসছে। ১ম প্রশ্ন এসছে এটার প্রয়োজন ছিল কিনা তড়িঘড়ি করে করার, এবং তড়িঘড়ি করে করার ফলে সত্যিকার অর্থে ২য় প্রশ্নটি যেটা এসছে যে এই যে চুক্তিটি করা হলো, এটাও অনেকটা নির্বাহী আদেশের মাধ্যমেই করা হয়েছে বাংলাদেশে। তো আগামীতে যখন সংসদ বসবে, এটার তো একটা সংসদীয় অনুমোদন লাগবে। অতএব এটার দায় কিন্তু বর্তাবে বর্তমান সরকারের উপর। তৃতীয় হচ্ছে যে এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে বর্ধিত যেটা শুল্ক আদায় করা হয়েছে তাকে ফেরত দিতে হবে যুক্তরাষ্ট্রকে। তো বাংলাদেশ যদি সেটা দাবি করে, তো সেই ক্ষেত্রে সেটা ফেরত দেওয়ার ব্যবস্থাটি কি? চতুর্থত যে চুক্তি যেটা আছে, এবং সেটা সম্পর্কে বিস্তৃত আলোচনা করা যায়। অনেকেই বলেছেন যে সেই চুক্তির শর্ত যেগুলো আছে সেগুলো ঠিক বাংলাদেশের স্বার্থের সঙ্গে যাবে না। যেমন একটা শর্ত রয়েছে যে আমাদের এখান থেকে তৈরি পোশাক সেটা যুক্তরাষ্ট্রে প্রায় শূন্য শুল্কে ঢুকতে পারবে। কিন্তু সেটার জন্য যে কাঁচামাল অর্থাৎ তুলা, সেটা যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমদানি করতে হবে। এখন সেটা যদি আমাদের জন্য সুবিধাজনক না হয়, এবং অন্য দেশ থেকে তুলা আমদানি করে আমরা যদি রপ্তানি করে আমাদের লাভ হতো, তাহলে পরে এটা আমাদের জন্য লাভ হবে না। সেই সঙ্গে সঙ্গে এটাও উঠেছে যে এটার পেছনে কিছু কিছু গোপনীয় চুক্তিও রয়েছে বা শর্ত রয়েছে। যেমন খুব সম্ভবত বলা হয়েছে যে এই চুক্তির যেহেতু বাংলাদেশ এটার একটা অংশ, সুতরাং তার সাপেক্ষে চীনের সঙ্গে কোন রকমের অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করা যাবে না, বা এই জাতীয় একটা কথা আছে। সুতরাং এই পুরো ব্যাপারগুলোকে আমার মনে হয় যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষিত থেকে বিবেচনা করা দরকার। আচ্ছা সেলিম জাহান, আপনার কাছে আবারও আসবো। এই একই বিষয়ে সৈয়দ তারিকুজ্জামান, আপনার পর্যবেক্ষণ কি? না, অনেক ধন্যবাদ আপনাকে সোহরাব হোসেন সাহেব। অ্যাকচুয়ালি আমি আপনাকে আগেও ব্যক্তিগত পর্যায়ে বলেছি যে এটা একটা পার্ট অফ ইন্টারন্যাশনাল ইকোনমিক্স। তো ইন্টারন্যাশনাল ইকোনমিক্সটা এমন একটা বিষয় যেটা নিয়ে আমি হয়তো খুব বেশি ভালো বলতে পারবো না। আমার মনে হয় সেলিম ভাই যেটা বলেছে উনি এই লাইনে অনেক বেশি ভালো জানেন, আমার শিক্ষকও ছিলেন, এবং সেলিম ভাইয়ের এই কথার উপর আমি খুব একটা ভালো অ্যাড করতে পারবো না। ব্যবসা হলো দ্বিপাক্ষিক, দুই পক্ষই লাভ খোঁজে। একটা জিনিস আমি দেখতে পেয়েছি পত্রপত্রিকায়, যেটা হলো যে 800 বিলিয়ন টোটাল এক্সপোর্ট ইম্পোর্ট হয়তো দুই দেশের মধ্যে 600 বিলিয়ন আমরা এক্সপোর্ট করি, আমরা 200 বিলিয়নের মতো ইম্পোর্ট করি। তো এটা ট্রাম্পের মাথা গরম করেছে। আমরা সবাই জানি যে ট্রাম্প তো নিশ্চয়ই একটা মাথা গরম ধরনের শাসক। শুধু বাংলাদেশের জন্যই না, সে সারা পৃথিবীর সাথেই নানা রকম এই ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে অনেক সমস্যা হয়েছে এতদিন বসে। তো সে একটা দেশের কাছ থেকে শুধু ইম্পোর্টই করবে, এক্সপোর্ট করতে পারবে না, এটা নিশ্চয়ই তার কাছে এই তথ্য গেছে। এই কারণে অনেক কিছু নিয়ে সে আসছে। ফলে সেও চাচ্ছে যে আমরা কেন শুধু ইম্পোর্ট করব এত বেশি, কেন আমরা এক্সপোর্ট করব না, আমরা কেন মার্কেট পাবো না। নিশ্চয়ই এখান থেকে সে চেষ্টা করছে তার দৃষ্টিতে যে এটাকে আরেকটু ব্যালেন্স করা যায় নাকি। কিন্তু ফাইনালি যে চুক্তিটা হয়েছে, এটার খুঁটিনাটির দিকগুলি বিবেচনা করে এইটার কতটুকু আমরা লাভবান হব, কতটুকু তারা লাভবান হবে, এই বিষয়ে আমি খুব ভালো বলার মতো আমি বিশেষজ্ঞ না, এবং সেটা বলা আমার জন্য ঠিক হবে না না জেনে। আমি সেটা আগেও বলেছি আপনাকে যে আমি অন্য বিষয় হলে বরং কিছু বলতে পারবো, কিন্তু ইন্টারন্যাশনাল ইকোনমিক্স বিষয়টা আমার কাছে খুবই না, অন্য বিষয়ে আসবো, এখনো কিন্তু দুর্বোধ্য লাগবে। আমি আমাদের এটা এটা যদি না জেনে বলি না, না, আমি যদি তড়িঘড়ি না জেনে অন্তর্বর্তী বলি, সরকার অপেক্ষা করতে পারতো কিনা নির্বাচিত সরকারের জন্য, সেটাও কতটা চাপ ছিল আমি তো জানি না, কারণ আমি তো সরকারে ছিলাম না, আমি সরকারের পার্টও না। এটা গভর্নমেন্টই আমার অন্তর্বর্তী সরকারের যদি কোনো
যারা জড়িত ছিলেন এরকম কাউকে যদি একবার আনেন আলোচনায়, ওরা যদি বলে আমার মনে হয় ভালো হবে বুঝতে না, যে সেটা তো তাদের তাদের ব্যাখ্যাটা কি। তারা ব্যাখ্যা দিবেন। কিন্তু আপনি একজন নাগরিক হিসেবে না, আজ যেহেতু আ ভিতরের এ জিনিসটা যে আমি জানি না। সরকার বিদায় নেওয়ার ২ দিন আগে এই চুক্তি করে গেছেন। এটি বাংলাদেশের মানুষের উপর একটা দায় চাপিয়ে গেল কিনা? এখন এই চুক্তির জন্য কোনো ডেডলাইন ছিল কিনা এটাও তো আমার খুব ভালো জানা নাই। আমি আজকে যেটা পত্রিকায় দেখলাম যে ইন্দোনেশিয়া গভর্নমেন্টের সাথে একই রকম চুক্তি করেছে। আমাদের যে চুক্তি আর ইন্দোনেশিয়ার গভর্নমেন্টের সাথে আজকে প্রথম আলোতে আছে একই রকম চুক্তি। এখন এগুলো ভিতরে ইন্টারনাল বিষয়গুলি না জেনে আসলে কথা বলা আমার জন্য ঠিক সেটা হবে না। বললেন না। কিন্তু আপনি যে যুক্তি দিলেন যে বাংলাদেশ আ যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে কম আমদানি করে এবং দা আ এবং বাংলাদেশ যে বাংলাদেশ থেকে বেশি আমদানি করে এবং বাংলাদেশ কম আমদানি করে যুক্তরাষ্ট্র থেকে। এ কারণে তারা এই শুল্ক চাপিয়েছে বা এসব শর্ত দিয়েছে। তাহলে আমরা কি বাংলাদেশ থেকে যে পণ্য আ আ চীনে যায় তার চেয়ে অনেক বেশি পণ্য বাংলাদেশ আমদানি করে, ভারতে যে পণ্য যায় তার চেয়ে অনেক বেশি পণ্য বাংলাদেশ আমদানি করে। তাহলে কি বাংলাদেশ এরকম চীনও ভারতের উপরও এরকম শুল্ক চাপাতে পারবে সেটি? আমি সেইটা জানি না, কিন্তু চীন এবং ভারতের সাথে কিন্তু আমাদের ব্যবসায়িক যে লেনদেনটা বরং উল্টো হচ্ছে। আমরা কিন্তু এখান থেকে অনেক বেশি সে কারণেই এখন কি ইম্পোর্ট আমরা করি, বাংলাদেশ এক্সপোর্ট করি কম। আমরা আমরা কিন্তু আমরা কি লুজার। আমরা কি ভারত বা চীনের উপর কোনো শুল্ক চাপাবো যে তাদের পণ্য আসলে আমরা বেশি শুল্ক দিতে হবে? এটা কি চাপাতে পারবো? আমার মনে হয় সেই জিনিসটা আমি খুব ভালো বলার মতো যোগ্য মানুষ না। আমি বরং রিকোয়েস্ট করব আচ্ছা, সেলিম জাহান ভাই এই ব্যাপারে অনেক ভালো আচ্ছা, বলতে ডক্টর সেলিম বলবেন। জাহান এই সেলিম ব্যাপারে ভাই কি বললে বলেন? ভালো হয়। যে সৈয়দ তারিকুজ্জামান যে যুক্তিটা দিলেন, অনেকটা আমার মনে হলো যে ডোনাল্ড ট্রাম্পের পরামর্শক হিসাবে তিনি যুক্তিটা দিয়েছেন। আপনি আপনি এটাকে কিভাবে নেন? না, এখন কথা হচ্ছে যে আ স সব দেশের সঙ্গেই যখন বাণিজ্য হয় একটা দেশের সঙ্গে অন্য দেশের, সেটা সবসময় যে ভারসাম্য অবস্থায় থাকে তা তো নয়। আ কখনো একটা দেশের জন্য বাণিজ্য ঘাটতি দেখা দেয় এবং বিশেষত সেটা ২ দেশের জন্য হতে পারে। এখন সেই বাণিজ্য ঘাটতি উত্তরণের জন্যে সেটা কমিয়ে আনার জন্য নানান রকমের পথ আছে। শুল্ক হচ্ছে একটা পথ এবং শুল্ক হচ্ছে যে এক ধরনের শাস্তিমূলক একটা ব্যবস্থা। কিন্তু সেটা ছাড়াও আলাপ আলোচনার মাধ্যমে অন্যভাবে সেই বাণিজ্য ঘাটতি আমরা কমিয়ে নিয়ে আসতে পারি। আমি এই জায়গায় দাঁড়িয়ে যেই কথাটা বলতে চাচ্ছি, ৩ টে কথা বলতে চাচ্ছি যুক্তরাষ্ট্রের পরিপ্রেক্ষিতে। সেটা হচ্ছে যে আমরা বাণিজ্যিক চুক্তির কথা বলছি, আমরা শুল্ক আরোপের কথা বলছি। কিন্তু মনে রাখতে হবে যে ডোনাল্ড ট্রাম্পের জন্য এই যে বাণিজ্য চুক্তি, শুল্ক আরোপ এগুলো তার বৈদেশিক নীতির একটা পন্থা এবং বৈদেশিক নীতির উপকরণ। সুতরাং এটাকে শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকে দেখলে পরে কিন্তু পুরো চিত্রটি পাওয়া যাবে না। সত্যিকার অর্থে উন্নয়নশীল দেশের জন্যে এই সমস্ত শুল্ক আরোপ এবং বাণিজ্য চুক্তির মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্র এইসব দেশের উপরে একটা চাপ সৃষ্টি করতে চায়। বৈদেশিক চাপ সৃষ্টি করতে চায়, বৈদেশিক নীতির ক্ষেত্রে। আচ্ছা, ডক্টর সেলিম জাহান আপনাকে একটু যোগ করি। আ বাংলাদেশের নবনিযুক্ত নতুন প্রধানমন্ত্রীকে ডোনাল্ড ট্রাম্প যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, সেই শুভেচ্ছা বার্তার মধ্যে কিন্তু আরেকটি আ ব স কথা বলেছেন যে, "এই চুক্তি তো বাস্তবায়ন করবেনই আপনারা, একই সঙ্গে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তির বিষয়েও আপনাদের ভাবতে হবে।" হ্যাঁ, নিশ্চয়ই সেটা বলেছেন এবং তারপরে আরেকটা কথা বলেছেন যেটা আমার কাছে খুব মানে অশোভন মনে হয়েছে। সেটা হচ্ছে যে বাংলাদেশে অমুক আমার যুক্তরাষ্ট্র আছেন এবং আমার সমস্ত আ মানে বিশ্বাস তার উপরে আছে। এ জাতীয় কথা সাধারণত একজন রাষ্ট্রপ্রধান যখন অন্য আরেক রাষ্ট্রপ্রধানকে শুভেচ্ছা বার্তা পাঠান বা চিঠিপত্রের মাধ্যমে যখন যোগাযোগ করেন, এই জাতীয় কথা বলেন না। কারণ একজন রাষ্ট্রপ্রধান আরেকজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিকভাবে আলাপ আলোচনা করেন। এটা অনেকটা এরকম দাঁড়ালো যে ও আমার লোক, প্রয়োজন হলে তার সঙ্গে বাংলাদেশ কথা বলতে পারে। যাই হোক। আর দ্বিতীয় যে কথাটি বলতে চাচ্ছি যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কথা বলছি, বাণিজ্য চুক্তির কথা বলছি, তার ভালো মন্দ ইত্যাদি দেখছি। কিন্তু বর্তমানে এবং মধ্যমেয়াদে এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশকে কিন্তু বিকল্প ভাবতে হবে। যেমন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটা আলাপ আলোচনা শুরু করা যায় কিনা, যেটা ভারত করেছে এবং ভারত একটা বাণিজ্যিক চুক্তিও করেছে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে। সে জাতীয় একটা চুক্তি করা যায় কিনা যেখান থেকে আমরা সুবিধা
পেতে পারি, এটা আমাদেরকে আমার মনে হয় যে দেখতে হবে। আর তৃতীয় এবং শেষ কথাটা বলছি যে আমরা কিন্তু যে মুহূর্তে দাঁড়িয়ে এই সমস্ত চুক্তির কথা বলছি, তখন কিন্তু এই যে বাংলাদেশের আ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের উত্তরণের ব্যাপারটিও কিন্তু সামনে আসছে। অন্তর্বর্তীকালীন সরকার বলেছিলেন যে এই বছরেই উত্তরণ হবে। বর্তমানে সরকার এসে বলেছেন যে এটাকে ৩ বছর পিছিয়ে দিতে হবে এবং আমরা প্রত্যেকেই জানি যে এই উত্তরণের আম নানান মানে সুবিধা, অর্থাৎ স্বল্পোন্নত দেশ থাকলে পরে আমরা যে সুবিধাগুলো পেতাম, উত্তরণের ফলে সেইসব সুবিধা কিন্তু আমরা পাবো না। আমরা কম শুল্কে রপ্তানি করতে পারবো না, আমরা অনুদান পাবো না, আমরা প্রতিযোগিতামূলক বাজারের থেকে আমাদেরকে ঋণ গ্রহণ করতে হবে। তা আমার প্রশ্ন হচ্ছে এই চুক্তি, এই বাণিজ্য চুক্তি তার পরিপ্রেক্ষিতে যদি বৃহত্তর চিত্রটি আমরা দেখি এবং ৩ বছর পরে আমরা প্রস্তুত থাকবো কিনা সেটা নিয়ে যদি আমরা ভাবি, তাহলে তো বাংলাদেশকে এখন থেকে সেই ৩ বছরের উত্তরণের ব্যাপারে এই চুক্তি, আমাদের বিকল্প ব্যবস্থা, আমাদের প্রস্তুতি সবগুলোকে নিয়ে ভাবতে হবে। আচ্ছা, এই বিষয়ে সৈয়দ তারিকুজ্জামান কি মনে করেন যে আমরা যে উত্তরণের বিষয়ে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছিল, তার আগে আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্ত একই সিদ্ধান্ত ছিল। নবনির্বাচিত সরকার এসে বললেন যে ৩ বছর সময় প্রয়োজন, অর্থাৎ তারা জাতিসংঘের কাছে চিঠি লিখেছে যে ৩ বছর সময় দেওয়ার জন্য। আপনি এটার কিভাবে দেখছেন? আচ্ছা, এই উত্তরণের বিষয়টা যাওয়ার আগে একটা পয়েন্ট একটু আমি অ্যাড করবো, যেটা সেলিম ভাই বলে গেছেন। অ্যাকচুয়ালি দীর্ঘদিন ধরে আমাদের কিন্তু মানে ব্যবসা বাণিজ্য ইন্টারন্যাশনাল যে মানে এক্সপোর্ট ইম্পোর্ট একটা দুইটা বড় চ্যালেঞ্জ ছিল। আপনারা জানেন যে একসময় আমরা যখন ছাত্র ছিলাম, সেলিম ভাইয়ের আমি ছাত্র ছিলাম, সেই সময় আমাদের পাট এবং পাট পণ্য প্রায় টোটাল রপ্তানির প্রায় ৮০% কাছাকাছি, প্রায় আমি বলবো, যেহেতু এক্সাক্ট ফিগারটা মনে নাই, পাটের উপর আমরা নির্ভরশীল ছিলাম। যেটা কিন্তু ক্রমে এত দ্রুত কমে গেল, কমে এখন আমাদের গার্মেন্টসের উপরে, গার্মেন্টস এবং গার্মেন্টস রিলেটেড যে অন্যান্য পণ্য, বিজেএমই এবং বিকেএমই দুই পার্টি মিলে যারা এক্সপোর্ট করে, আমরা প্রায় ৮০% পণ্যই আমরা এর উপর নির্ভরশীল। যে কারণে কিন্তু দীর্ঘদিন ধরে অর্থনীতিবিদরা, এই সেলিম ভাই বা অন্যান্য ভালো অর্থনীতিবিদরা বলতেন যে না, আমাদের এই যে নির্ভরশীলতা, একটা দুইটা পণ্য এটা কমানো দরকার, এটা একটা খুব ঝুঁকিপূর্ণ, আমাদের মানে বৈচিত্র্য আনতে একটা হবে, দেশের রপ্তানিতে জন্য বৈচিত্র্য আনতে হবে। বৈচিত্র্য আনতে হবে, রাইট। অনেক বেশি পণ্য রপ্ত করতে হবে। এটা কিন্তু আজকে না, শুধু গত ১০-১৫ বছর ধরে আমরা শুনতেছিলাম, কিন্তু খুব একটা আমরা সফলতা খুব একটা এগোতে পারিনি সেই দিকে। চেষ্টা মানে কিন্তু হচ্ছিল। নীতি নির্ধারকরা, কোন সরকারই এ ব্যাপারে খুব একটা কি বলে পারেনি। আর দুই নম্বর উদ্যোগ হলো নেয়নি, আর দুই নম্বর হলো কার্যকর উদ্যোগ আর নেয়নি। ২ নম্বর হলো বাজারটা, আমাদের যে মার্কেটটা, আমরা কিন্তু আমেরিকার উপর নির্ভরশীল। এই যে টোটাল গার্মেন্টসের সবচেয়ে বেশি, অনেক বেশি হচ্ছে আমেরিকার আমেরিকা যায়। এবং ইউরোপীয় ইউনিয়ন। তারপরে ইউরোপিয়ান ইউনিয়নে যায়। কিন্তু এটা নিয়েও অনেকে বলছিল কেন আমরা, আরও অনেক দেশ আছে, যেমন আপনার জাপানে হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, এরকম আরও নতুন নতুন মার্কেট আমাদের খুঁজে বের করা দরকার। সেখানেও কিন্তু আমরা খুব একটা এগোতে পারিনি। চেষ্টা হয়নি যে তা আমি বলবো না, নিশ্চয়ই চেষ্টা হয়েছে। ফলে আমাদের কিন্তু এই দিকটাও মাথায় রাখতে হবে যে আমরা যদি শুধু মানে অনেক বড় বড় কথা বললে হবে না, আমাদের যদি বিকল্পগুলো আমরা যদি না করতে পারি, না করে যদি আমরা মানে কোনো কনফ্লিক্টে যাই, সেটা আমরা পারবো কিনা, কনফ্লিক্টে স্ট্যান্ড তা করতে। সেই বিকল্প পথের একই ব্যাপারে জিনিস আপনার পরামর্শ কি? না, আরও অনেক পণ্য রপ্তানি, নতুন নতুন পণ্য রপ্তানির উপায়গুলো আমাদের বের করতে হবে। যেটা আমি মনে করি যে আমাদের যারা এই লাইনে যারা ভালো ব্যবসায়িক গ্রুপ আছে, তারা আরও ভালো সাজেশন দিতে পারবে যে আমরা কোন পণ্যে কোন কোন দেশের মার্কেট আমাদের ধরার সুযোগ আছে। যেমন পাটের এই গার্মেন্টস পরে চামড়া একটা ভালো একটা জিনিসের, চামড়া এবং চামড়া পণ্য, কিন্তু এখানে কিন্তু আমরা যতটা এগোনোর কথা আমরা অতটা পারিনি। তবে হ্যান্ডিক্রাফটস আইটেম, এখানেও কিন্তু আমাদের বেশ সুযোগ আছে বলা হয়, কিন্তু সেখানে আমাদের কিন্তু অগ্রগতি খুব একটা বেশি না। তো এরকম আরও অনেক পণ্য আমরা চেষ্টা করতে পারি যে এই পণ্যগুলি দিয়ে, বা পাট থেকে নতুন নতুন কিছু পণ্য বের করা কিন্তু যায় আমরা কিনা। জ্ঞানকে রপ্তানি পণ্য হিসেবে ভাবছি না কেন? আমরা কেন, আমরা আমরা আমাদের ছেলেমেয়েরাই বিদেশে যেয়ে শিক্ষা নেন, কিন্তু বিদেশ থেকে ছেলেমেয়েরা এসে আমাদের এখানে শিক্ষা নেবেন, এই এই মানের শিক্ষা আমরা তৈরি করতে পারলাম না কেন? না, শিক্ষা তো আমরা অনেক বরং পিছিয়ে গেছি। বলা হয় যে আমাদের শিক্ষা ব্যবস্থা আরও আগের চেয়ে বরং একটু মানে নিচের দিকে চলে যাচ্ছে, খারাপের দিকে চলে যাচ্ছে। এটা কেন, আমার মনে হয় সেলিম ভাই আরও ভালো বলবেন। তবে একটা জিনিস বলি যে আমরা জ্ঞান রপ্তানি যদি করি বা না করি, আমাদের কিন্তু ম্যান পাওয়ার এক্সপোর্ট বলতে যেটা বোঝায়, স্কিল্ড ওয়ার্কার, এইখানটা জোর দেওয়া উচিত। এবং সেটার জন্য কিন্তু দীর্ঘদিন ধরে
কাজ চলছে, কিন্তু আগের গভর্নমেন্টও চেষ্টা করছে, এই গভর্নমেন্টও গত গভর্নমেন্টও আগে চেষ্টা করছে, এবং এটা দিন দিন এটা আরও বাড়ানোর চেষ্টা হচ্ছে, এবং বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু এখন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দিচ্ছে। এমনকি অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটা অনেক বড় প্রকল্প আছে, এর বাইরেও সরাসরি আইএলও চেষ্টা করতেছে, ব্রিটিশ সাহায্য সংস্থা করতেছে, অনেকগুলি স্কিল ট্রেনিং চলছে সারা দেশে। তো এইখানে একটা সমস্যা দাঁড়াচ্ছে যে ওই মার্কেটটা ধরার মতো শুধু ট্রেনিং দিলে হবে না, ওই মার্কেটটা ধরার মতো যে আমাদের যে প্রশাসনিক যে পদক্ষেপগুলো নেওয়া দরকার ওইটা অত এফেক্টিভ না। এটা ডক্টর যদি করা যায়, অনেক ছেলে মেয়ে কিন্তু বিদেশে আমাদের চাহিদা আছে স্কিল্ড ওয়ার্কারদের, পাঠানো যাবে, পাঠানো গেলে কিন্তু এটা আমাদের অনেক উপকার হবে অর্থনীতির। আচ্ছা, আপনার কাছে আসবো আবার ডক্টর সেলিম জাহান। এই নির্বাচনের আগে আপনার সঙ্গে বিভিন্ন দলের, রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার নিয়েও কথাবার্তা হয়েছিল। আর সেখানে সেখানে আপনি বলেছিলেন যে ইশতেহারের ভালো মন্দ দিক নিয়ে। এই মুহূর্তে যে সবচেয়ে আলোচিত বিষয়টা হচ্ছে যে বিএনপির ফ্যামিলি কার্ড, এবং বিএনপি ইতিমধ্যেই তারা বলেছে যে রোজাই তারা পাইলট প্রকল্প আহ, চালু করবে। আপনি মানব উন্নয়ন নিয়ে দীর্ঘ বছর কাজ করেছেন বিভিন্ন দেশে, এবং আপনার দৃষ্টিতে এই যে ফ্যামিলি কার্ড বা এই সামাজিক নিরাপত্তা, এটা দিয়ে কতটা আহ, দেশের মানুষের মানব সম্পদকে উন্নয়ন করা যায়, বা মানব সম্পদকে যোগ্য নাগরিক হিসেবে তুলে ধরা যায়, যোগ্য জনশক্তি হিসাবে? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। আমার মনে হয় যে এই যে ফ্যামিলি কার্ড, পারিবারিক কার্ড যেটা প্রবর্তনের কথা বলা হচ্ছে, এবং আমার মনে হয় যে সেই দিক থেকে এটা খুব প্রণিধানযোগ্য যে প্রথমে এটাকে স্বল্প পরিসরে করা হবে, তারপর এটাকে জাতীয় পর্যায়ে করা হবে। এখন যে কথাটি প্রথমেই বলা দরকার সেটা হচ্ছে যে এটা পারিবারিক কার্ড যেটা, এটা সামাজিক সুরক্ষার একটা অংশ। এখন আম সামাজিক সুরক্ষার দারিদ্র্য বিমোচনের উপরে একটা প্রভাব পড়ে, সেটাও সত্য। কিন্তু সামাজিক সুরক্ষা, দারিদ্র্য বিমোচনের যে বৃহত্তর যে সমস্ত নীতিমালা, তার একটা অংশ মাত্র। আজকে যদি দারিদ্র্যকে বাংলাদেশে খুব ব্যাপ্ত পরিসরে কমিয়ে আনতে হয়, তাহলে পরে সেখানে সামষ্টিক নীতি, আমাদের প্রবৃদ্ধি, আমাদের কর্মনিয়োজন নীতি, সেইগুলোর উপরে মনোযোগ দিতে হবে। আমি এটা বলছি এ কারণে যে যদি অর্থনীতিতে গতিময়তা সৃষ্টি করা যায় প্রবৃদ্ধির দিক থেকে, কর্মনিয়োজনের দিক থেকে, অন্যান্য কর্মকাণ্ডের মাধ্যমে, তাহলে পরে সেটা কিন্তু দারিদ্র্যকে কমিয়ে আনতে সাহায্য করবে। কিন্তু তারপরেও দেশের একটা বিরাট গোষ্ঠী থাকবে যারা এই কর্মকাণ্ডের অংশগ্রহণ করতে পারবে না। প্রান্তিক জনসংখ্যা, যারা বৃদ্ধ তারা, কিংবা যাদের নানান রকমের প্রতিবন্ধকতা আছে তারা। পারিবারিক যে কার্ড যেটা দেওয়া হয়েছে সেটার মূল ব্যাপারটি হচ্ছে যে এই যে প্রান্তিক মানুষ, এই যে দরিদ্র মানুষ যারা বৃহত্তর অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারছে না, তাদেরকে সাহায্য করা। এবং সেটার আমি মনে করি যে সেটার একটা দারিদ্র্যের অভিঘাত রয়েছে, এবং দারিদ্র্যের উপরে সেটা একটা প্রভাব পড়বে। এটাকে অস্বীকার করি না। কিন্তু শুধুমাত্র সামাজিক সুরক্ষা ব্যবস্থা দিয়ে একটা দেশের আপামর দারিদ্র্যকে সেটার মোকাবেলা করা যায় না। সেটাকে কিছুটা কমিয়ে আনা যায়, কিন্তু সেটার মোকাবেলা করা যায় না। দ্বিতীয় যে কথাটি আমি বলতে চাচ্ছি যে আ এই পরিকল্পনায় বলা হয়েছে যে ৫ লাখ পরিবারকে আ এই পারিবারিক কার্ড দেয়া হবে। এখন এটার কিন্তু আ সম্পদের যে প্রয়োজন সেটা কিন্তু বিশাল। খুব সম্ভবত আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে প্রায় উম মানে এক একের উপরে মানে ১,০০০ কোটির উপরে বোধহয় বলা হয়েছে যে এর জন্য লাগবে। সুতরাং সেই জাতীয় সম্পদ যদি আমরা এখানে ব্যয় করি, তাহলে পরে অন্য জায়গায় আমরা সম্পদ কতটা ব্যয় করতে পারবো? যে প্রশ্নটা আপনি তুলেছেন যে শিক্ষা, স্বাস্থ্য খাতে, মানব উন্নয়নে, সেটা কিন্তু তখন আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। এবং এইটা আমরা চিন্তা করছি সেই প্রেক্ষিতে যখন বর্তমান সময়ে আমাদের রাজস্ব আয়ের চাইতে বেশি, এবং যে সম্পদ আহরণের জন্য যে সমস্ত ব্যবস্থার কথা দীর্ঘদিন সবাই বলে আসছেন যে আমাদের কর জাতীয় আয়ের অনুপাত বাড়াতে হবে। পরোক্ষ করের পরিবর্তে আমাদের প্রত্যক্ষ কর যেমন আয়করের উপরে আমাদের জোর দিতে হবে।
কর ব্যবস্থায় আমাদের দক্ষতা এবং আমাদের দৃশ্যমানতা আরো বাড়াতে হবে, সেই ব্যাপারগুলো তো এখনো হয়নি। অতএব সম্পদ আহরণ আপনি যেখানে নিয়ে যেতে চাচ্ছেন সেখানে হচ্ছে না। কিন্তু আপনার সম্পদের খরচ বা ব্যয় সেটা বেড়ে যাচ্ছে। এবং সেই সঙ্গে মনে রাখবেন যে কিছুদিন আগে আমাদের সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোরও একটা প্রক্রিয়া, একটা প্রস্তাব, একটা সিদ্ধান্ত হয়েছে। সুতরাং সেটাও আমাদের সম্পদের উপরে একটা চাপ সৃষ্টি করবে। আমাদের বিদ্যুতে যে ভর্তুকি দেই সেটার একটা চাপ সম্পদের মধ্যে আছে। এবং ঋণের যে ভারে বর্তমান বাংলাদেশ জর্জরিত, ঋণ পরিশোধেরও একটা ভার আছে। তো এই সমস্ত সম্পদের উপরে চাপের পরিপ্রেক্ষিতে, সম্পদ আহরণের সীমাবদ্ধতার পরিপ্রেক্ষিতে এই যে পারিবারিক কার্ড করা হলো এবং সেটার আম জন্যে সম্পদের প্রয়োজন কত হবে সেটা একটু বিবেচনা করা দরকার। আমি শেষ একটা কথা বলতে চাচ্ছি যে এই জাতীয় পারিবারিক কার্ড কিন্তু অন্যান্য দেশেও আছে। যেমন ব্রাজিলে আছে, মেক্সিকোতে আছে। এখন ভারতেও আছে, আমাদের প্রতিবেশী ভারতেও আছে। কিন্তু ব্রাজিল ও মেক্সিকোতে আমি দেখেছি যে এই পারিবারিক কার্ডগুলোকে শর্ত সাপেক্ষ করা হয়। মানে কি? মানে আমি পারিবারিক কার্ডটা পরিবারের মায়ের কাছে হস্তান্তর করছি। কিন্তু শর্ত হচ্ছে যে সেই পরিবারে যদি কোনো শিশু থাকে তাকে বিদ্যালয়ে পাঠাতে হবে, তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। অতএব এই শর্ত সাপেক্ষ যদি আমরা করি এবং শুধুমাত্র যদি মানে অর্থ যদি আমরা বিলি না করে এটাকে মানব উন্নয়নের যে সমস্ত উপকরণ আছে তার সঙ্গে শর্ত সাপেক্ষ করি, তাহলে পরে আমার মনে হয় যে একদিকে যেমন এটা পরিবারকে সাহায্য করবে, অন্যদিকে এটা শিশুদের বিদ্যালয়ে যাওয়া, তাদের স্বাস্থ্য, তাদের পুষ্টি ইত্যাদি ব্যাপারেও সাহায্য করবে। এবং সেই ব্যাপারটি আমার মনে হয় ভেবে দেখা দরকার। আচ্ছা, ডক্টর সেলিম জাহান, আমি আসছি আপনার কাছে এই একই বিষয়ে। আপনি সৈয়দ তারিকুজ্জামান, আপনি মাঠ পর্যায়ে কাজ করেন তৃণমূলের মানুষকে নিয়ে। আপনি এই ফ্যামিলি কার্ডকে কিভাবে দেখছেন? না, প্রথম কথা হলো যে সেলিম ভাই যে কথাগুলো বলেছেন অত্যন্ত সুন্দর কথা বলেছেন এবং খুবই ভালো বলেছেন। মানে এর সঙ্গে আপনার যোগ করার কি আছে? যথাযথ কথা বলেছেন, এর মধ্যে যোগ করা খুব বেশি থাকে না। তারপর আমি বলবো দুই এক কথা। সেটা হলো যে বর্তমানে আমার জানা মতে আমাদের দেশে প্রায় ৯৫ রকমের সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম বা সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম যেটি বলি, আমাদের দেশে কিন্তু সামাজিক নিরাপত্তা যেটা সরকারিভাবে সোশ্যাল সেফটি নেট বলা হয়। তো এইখানে প্রায় ৯৫ ধরনের আছে। এর মধ্যে যেমন বৃদ্ধ ভাতা আছে, বিধবা ভাতা আছে, যেমন হচ্ছে আপনার ম্যাটারনিটি অ্যান্ড চাইল্ড বেনিফিট প্রোগ্রাম আছে। ৩ বছর পর্যন্ত যার বাচ্চা মায়েরা তাদের দেওয়া হয়, প্রেগনেন্ট মেয়েদের দেওয়া হয় ৩ বছর পর্যন্ত, বাচ্চার বয়স পর্যন্ত তাদেরকে ৮৫০ টাকা করে দেওয়া হয়। আর বর্তমানে বিধবা ভাতা দেওয়া হয় ৬৫০ টাকা, বৃদ্ধ ভাতা দেওয়া হয় ৬৫০ টাকা। বা যারা ডিসেবল পিপুল তাদের জন্য একটা ভাতা আছে, সেটাও এখন প্রায় ৮০০ বা ৮৫০ যদ্দূর তো মনে এটা পড়ে এসব এরকম। ভাতা তো প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। আমি না, অবশ্যই খুবই নগণ্য। মানে এই যে একটা লোকের ধর একটা বৃদ্ধ ভাতা, সে ৬৫০ টাকা পায় পুরো মাসে, যেখানে ১ কেজি গরু গোশতের দাম এখন ৮০০ টাকার উপরে। সে গরু গোশত খাবে না, কিন্তু আমি বলছি সেই লোকটা তো ভাতও যদি খায়, বা একটা বৃদ্ধ হলে একটা মানুষের ওষুধেও তো ১,০০০ টাকার কমই হয় না মাসে, তাহলে সে ৬৫০ টাকা কী হবে? কিন্তু যেটা সেলিম ভাই খুব ভালোভাবে বললেন যে আমাদের যে বাজেট, আমাদের যে সরকারি যে রাজস্ব আয় এবং এই কর জিডিপি যে রেশিও, সেটা তো আমরা জানি যে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন হলো বাংলাদেশে আমাদের। ফলে আয় নাই, সেখানে আবার নতুন করে যদি ৯৫টা প্রোগ্রাম আমি চালাতে পারছি না, সেখানে আমাদের বৃদ্ধ ভাতা বিধবা ভাতাতে পারছি না। এবং আমি যতদূর জানি যে এই বিগত যে অন্তর্বর্তী সরকারের যে অর্থ উপদেষ্টা অনেক চেষ্টা করেছেন এই বিধবা ভাতা বৃদ্ধ ভাতা একটু বাড়ানো যায় না, শেষ মুহূর্ত পর্যন্ত উনি চেষ্টা করেছেন, আমি যতদূর খবর পেয়েছি, কিন্তু উনি পারেননি। সেই ৬৫০ টাকাই রয়ে গেছে। এটাকে উনি অন্তত ১,০০০ করতে পারলো আমি খুব খুশি হতাম, কিন্তু উনি পারলো না বাজেট ঘাটতির জন্য। তো এই ক্ষেত্রে কিন্তু আবার নতুন একটা এখানে পারিবারিক যে কার্ড নিয়েছেন উনি, রাজনৈতিকগতভাবে এটা উনি জনপ্রিয়তা পাবেন, কিন্তু জানি না ওনাকে কোনো মানে অর্থনীতি সম্পর্কে ভালোভাবে যারা জানেন এরকম কেউ তাকে গাইড করেছি কিনা যে এরকম আমরা এক্সিস্টিং প্রোগ্রামগুলো চালাতে পারছি না। সেখানে মানে আরেকটা যে আপনি বলতে চাচ্ছেন যে অর্থ জোগানোটাই এখানে কঠিন হবে। খুব কঠিন হবে। সেখানে নতুন একটা এক্সিস্টিং প্রোগ্রামগুলো যেখানে আমি চালাতে পারছি না, সেইখানে আমরা হয়তো রাজনৈতিক জনপ্রিয়তার জন্য এটা খুব ভালো একটা
আমরা বলতে পারি ফ্যামিলি কার্ড দিব, কিন্তু এটা ম্যানেজ করতে পারা যাবে কিনা, আমাদের যে অর্থনীতি, সরকারের যে আর্থিক ক্যাপাসিটি, আমরা যদি বলি সামর্থ্য আছে, যে আমাদের আয় হয় জাতীয় রাজস্ব আয়, এবং সেলিম ভাই যেটা বললেন ইতিমধ্যেই সরকারি কর্মচারী কর্মকর্তা সব বিভিন্ন পেশাজীবী মানুষের যে আশা আকাঙ্ক্ষা, বেতন বৃদ্ধি ইত্যাদিতে, এগুলি কেমনভাবে সামাল দিবে আমি জানি না। ফলে নিশ্চয়ই তারা যে কোনো গরিব মানুষকে যদি তাদেরকে অর্থ আরও দেয়া যায় সেটা নিশ্চয়ই ভালো। সুতরাং ফ্যামিলি কার্ডের আকাঙ্ক্ষাটা খুব ভালো, আমি সেটাকে খারাপ বলবো না, কিন্তু সেটা পারা যাবে কতটা আমি নিয়ে খুবই ডাউটফুল। আমি জানি না এটা কেমন করে তারা ম্যানেজ করবে, এটা আমি ঠিক আমার বোঝার বাইরে। আচ্ছা, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে। এখন একটি দুজনকেই শেষ প্রশ্ন। ডক্টর সেলিম জাহান, অন্তর্বর্তী সরকার অন্য অন্য বিষয়ের মধ্যে নির্বাচন, সংস্কার ইত্যাদি মধ্যে একটা ছিল অর্থনৈতিক পুনরুদ্ধার, অর্থাৎ একটা বিশৃঙ্খল অর্থনীতি বিগত সরকারের মানে সরকারের সময় ছিল, সেটাকে পুনরুদ্ধারের একটা প্রত্যয় ছিল। অর্থনীতিটা শেষ পর্যায়ে কোথায় রেখে গেল? আমরা দেখলাম যে আরও ২৮ লাখ নতুন এই দরিদ্র মানুষ যুক্ত হলো এই দারিদ্র্য সীমার নিচে। আর সব মিলে তারা কোথায় অর্থনীতিটা পেল, অর্থনীতিটা কোন অবস্থায় পেয়েছিল এবং কোথায় রেখে গেল, এই ব্যাপারে যদি অর্থনীতিবিদ হিসাবে আপনি আপনার মূল্যায়নটা বলুন। না, এখন যে অবস্থায় তারা অর্থনীতিকে পেয়েছিল, সেটা আমরা বলতে পারি যে বেশ ভঙ্গুর অবস্থাতে অর্থনীতিটাকে অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছে, সেটা কোনো সন্দেহ নেই। কিন্তু ওই যে অর্থনৈতিক পুনরুদ্ধারের ব্যাপারটি, এবং সেটা তারা প্রত্যাশা করেছিল বা তারা বলেছিল যে পুনরুদ্ধার করতে পারবে, এবং বর্তমানে এই সময়ে এসে অর্থনীতিটাকে কোন অবস্থায় রেখে গেল। আমি মনে করি যে অর্থনীতিটাকে তারা একটা স্থবির অবস্থায় রেখে গেছে, একটা নাজুক অবস্থায় রেখে গেছে, একটা অস্থিতিশীল অবস্থায় রেখে গেছে, এবং একটা ভঙ্গুর অবস্থায় রেখে গেছে। এটা আমি বলছি স্থবির অবস্থায় রেখে গেছে যে আসলে গত 18 মাসে অর্থনীতিতে যে প্রবৃদ্ধির গতিময়তা, কর্মনিয়োজনের গতিময়তা, দারিদ্র্য হ্রাস, অসমতা হ্রাস, সে ব্যাপারে আমি বলছি না সমস্যার সমাধান তারা করে ফেলতে পারবেন 18 মাসে। কিন্তু প্রবণতার দিকে তাকালে আমরা বুঝতে পারি যে সেই লক্ষ্য তারা অর্জন করতে পারে। প্রবৃদ্ধির হার ৩% বেশি হয়নি কখনো। কর্মনিয়োজনের ক্ষেত্রে সরকারি ভাষ্যে বলা হচ্ছে যে ৩০ লাখ লোক বেকার। দারিদ্র্যের দিক থেকে আমরা জানি যে দারিদ্র্যের আপাতন 18% থেকে 21% হয়েছে। বাংলাদেশে বর্তমানে ৩,৬০,০০,০০০ মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে, এবং সেই সঙ্গে সঙ্গে আশঙ্কা করা হচ্ছে যে আগামী বছর নাগাদ আরো ৬ কোটি মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে থাকবে। সুতরাং স্থবিরতার দিক থেকে এই অর্থনীতি একটা স্থবির অবস্থায় রয়ে গেছে। তারপরে আমি যে কথাটি বলেছি যে অর্থনীতিতে একটা অস্থিতিশীলতা আছে, এটা আপনি ব্যবসা বাণিজ্যের দিকে তাকালে বুঝবেন, আপনি বিনিয়োগের দিকে তাকালে বুঝবেন, আপনি পোশাক শিল্পের বিস্তারের দিকে তাকালে বুঝবেন যে এখানে একটা অস্থিতিশীলতা আছে। এটা সত্যিকার অর্থে সেই গতিময়তায় আসতে পারেনি যেখানে আমরা প্রত্যাশা করতে পারি যে এই বিষয়গুলোকে আমরা আগামীতে খুব দ্রুততার সঙ্গে, দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে পারব। আমরা একটা নাজুকতার মধ্যে আছি। আমরা নাজুকতার মধ্যে আছি, সেটা খুব সুস্পষ্ট। আমাদের বৈদেশিক ঋণ, আমরা জানি যে সেটার ভারে আমরা জর্জরিত। ঋণ পরিশোধের জন্যে আমাদের সম্পদের একটা বড় অংশ আমরা ব্যয় করছি। বিদ্যুৎ এবং জ্বালানি খাতে যে জাতীয় আমরা ভর্তুকি দেই, তার ৪৫% ধনিক শ্রেণীর কাছে চলে যাচ্ছে। অতএব এই পুরো ব্যাপারটির মধ্যে আমরা একটা নাজুকতা দেখতে পাচ্ছি। সামষ্টিক পর্যায়ে তো অবশ্যই, ব্যষ্টিক পর্যায়ে। শেষ কথা হচ্ছে যে আমরা একটা ভঙ্গুরতার ব্যাপার দেখি। যেমন অর্থনীতিটা তো শুধুমাত্র শুদ্ধভাবে একটা অর্থনীতির বলয়ের মধ্যে চলে না। সেখানে সামাজিক দিক আছে, রাজনৈতিক দিক আছে। আমরা অর্থনীতিতে যারা ভোক্তা তারা জানি, অর্থনীতিতে যারা উদ্যোক্তা তারাও জানি যে অর্থনীতিতে একটা সামাজিক অস্থিরতা আছে, চাঁদাবাজি রয়েছে। এখানে আমরা বলছি যে মব সংস্কৃতি একটা চলছে। সুতরাং যে নিরাপত্তা, যে স্থিতিশীলতার মধ্যে অর্থনীতি চলতে পারে, অর্থনৈতিক উদ্যোগগুলো চলতে পারে, সেখানে অর্থনীতির বাইরের যে পরিবেশ, অর্থনীতির বাইরের যে বলয়, সেখানে একটা নিরাপত্তা
একটা স্থিতিশীলতা, একটা কি বলবো আম ও স্থিরতা, সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। যার জন্যে বেশিরভাগ মানুষ এই নির্বাচন এবং নির্বাচিত সরকারের কাছে প্রত্যাশা করছেন যে অন্তত সেই বিরাট পরিবেশটা, ব্যাপ্ত পরিবেশটা মানুষের জন্য ভোক্তা হিসেবে এবং উদ্যোক্তা হিসেবে স্থিতিশীল, নিরাপদ এবং সামনে তাকানোর মতো একটা পর্যায়ে পৌঁছবে। সৈয়দ তারেকুজ্জামান। অর্থনীতি বলবো যে অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতা দেয়া হয় নতুন সরকারকে 18 মাস আগে, তখন বলা হয়েছিল তাদের 3টা প্রধান কাজ। একটা হলো বিচার, একটা সংস্কার, একটা নির্বাচন। এই 3টা দায়িত্বের কথা বলা হয়েছিল। মনে হচ্ছিল যে এই 3টাই মনে হয় আমাদের সবচেয়ে বড় কাজ হবে। কিন্তু এই 2টা বিষয়ে ভাবা হয়নি, আরও যে 2টা বিষয় ছিল। একটা হলো যে আপনার অর্থনীতি, এই দিকটা কেউ বলে নাই, ভাবে নাই। আর হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই 2টা কিন্তু কেউ ভাবে নেই। কোনো পণ্ডিত মানুষ সেই সময় যারা ক্ষমতা দিয়েছে, যারা আন্দোলন করে নতুন সরকারকে এনেছে, যদিও পণ্ডিতদের দিয়ে এই সরকারটি গঠিত হয়েছিল, অন্যান্য যারা পণ্ডিত কেউই কিন্তু এই 2টা দিক চিন্তাই করে নাই। ওরা শুধু ওই 3টা দিক চিন্তা করেছে, যে বিচার, সংস্কার এবং নির্বাচন। কিন্তু এর বাইরে 2টা অনেক বড় চ্যালেঞ্জ চলে আসছে। একটা হলো অর্থনীতি চ্যালেঞ্জ, আর একটা অ্যান্ড শৃঙ্খলা পরিস্থিতি। এই জন্য বিশাল চ্যালেঞ্জ। এটা কিন্তু আগে কিন্তু কেউই এক্সপেক্ট করে নাই, ফোরকাস্ট করেনি। ফলে এই 2টা কিন্তু অনেক এত বড় চ্যালেঞ্জ চলে আসছে যে এই অর্থনীতিতে আগের সরকারের লোকজন যারা, যে সরকারের নেতৃত্ব দিয়েছেন একজন অর্থনীতিবিদ, যে সরকারের বেশিরভাগই হচ্ছে পণ্ডিত মানুষ, বিভিন্ন ক্ষেত্রে অর্থনীতিবিদ, মানে কি বলে বিশেষজ্ঞ, তারা এই ব্যাপারটা চিন্তা করেননি এবং 18 মাস পর এসে একটা অত্যন্ত নাজুক অবস্থায় রেখে যাওয়া, এটাকে কিভাবে বলবো? তারা পেয়েছিল অনেক নাজুক অবস্থা, যেটা তারা এক্সপেক্ট করেনি। সেটা হলো এই কারণে যে এখান থেকে যারা পালিয়ে গেলেন আগের সরকারের লোকজন, তারা একদিকে তাদের অনেকেই হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি, এবং তার একটা বড় অংশ আবার বিদেশে নিয়ে গেছে। ফলে আমরা যারা বলি যে দেশে কেন ডোমেস্টিক ইনভেস্টমেন্টটা হচ্ছে না, দেশীয় বিনিয়োগ, বিদেশিরা না হয় না আসে, কিন্তু বিনিয়োগটা আসবে, টাকা আসবে কোত্থেকে? ব্যাংক তো শূন্য। ফলে তারা কিন্তু একটা শূন্য ব্যাংক, শূন্য বাজেট এরকম পেয়েছে। কিন্তু ব্যাংকে যে ফলে টাকা আছে এখন সেই টাকাও কিন্তু না, বিনিয়োগের জায়গা নেই। এইখানে অর্থনীতিবিদরাই ছিলেন মেইনলি, হ্যান্ডেল করেছেন, কয়েকজন অর্থনীতিবিদ উপদেষ্টা ছিলেন, সবই ভালো। কিন্তু পৃথিবীর এর চাইতেও যদি কোনো ভালো ভালো অর্থনীতিবিদ আসে, টাকা তো কেউ নিজে বানাতে পারে না, নিজের পকেট থেকেও দেয় না। এটা তো সরকারের থাকতে হবে টাকাটা। মানে আমাদের রাজস্ব আয় অনেক কমে গেছিলো যে কারণে। ফলে বিনিয়োগ যে হবে, দেশীয় বিনিয়োগ হয় নাই, কারণ দেশি টাকা নাই। আর বিদেশিরা এই রাজনৈতিক যে অস্থিরতা, এই যে এত বড় অস্থিরতা হবে, এটা কিন্তু এক্সপেক্ট করেনি আসলে। কিন্তু এটা আমরা পৃথিবীর বিভিন্ন কিন্তু সভ্যতার, অনেকেরই অভিযোগ যে এই যে অস্থিরতাটা এই সরকার নিজেই তৈরি করেছে। এইটা তারা বুঝতে পারছে না যারা, তারা বলছে। আমি তাদের সাথে একমত না, এই কারণে যে পৃথিবীতে বিভিন্ন দেশে যখনই বড় বড় বিপ্লব বা অভ্যুত্থান হয়েছে, এটা কিন্তু এরপরে অনেকগুলি, একটা বড় ঢেউয়ের পরে আরো অনেক ঢেউ আসে। আপনারা হয়তো জানেন, একটা ভূমিকম্পের পরে অনেক ভূমিকম্প আসে, একটা টর্নেডোর পরে আরো হয়। তারপরে এগুলো কিন্তু একটা পরে একটা আসতে থাকে। আপনি যদি ফরাসি বিপ্লব চিন্তা করেন, প্রায় 100 বছর ধরে কিন্তু এই ঢেউ চলেছে। একের পর এক বিপ্লব আসছে, তারপর আরেকটা, আবার একটু শান্ত, আবার বড় ঢেউ, এরকম 100 বছর ধরে চলেছে। তার মানে যে সরকার আসছে, এই সরকারও বলবে যে বিগত সরকারের দায় 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 ছিল, আমরা অর্থনীতি এগিয়ে নিতে পারবো না। তারা এটা প্রতিটি সরকারই কিন্তু এরকম পূর্ববর্তী সরকারের উপর দায় চাপায়। অ্যাকচুয়ালি কিন্তু এটা অনেক সময় লাগবে, এমনকি নতুন সরকারও কিন্তু খুব দ্রুত এটা পারবে আমার মনে হয় না। অর্থনীতিকেও তারা পুনরুজ্জীবন করতে পারবে না, খুব দ্রুত পারবে না, এটা সম্ভব না, এটা ইম্পসিবল। কারণ যত বড় অর্থনীতি, ডক্টর সেলিম জাহান যে বলছেন একটা স্থিতিশীল অবস্থায় রাখতে পারছে, আর সেটা কিন্তু তারা পারেনি। দ্বিতীয়ত হলো যে শান্তি শৃঙ্খলাও এই দ্রুত চলে আসবে। যে বলছে মব, এই মব, আমরা যদি, অনেকেই বলছেন যে এই ইলেকশন হলেই মব সব ঠান্ডা হয়ে যাবে, এটা কিন্তু আমি ভিন্নমত পোষণ করি। আপনার খুব শীঘ্রই এটা দেখতে পাবেন, আগামী কয়েক মাসের মধ্যে দেখবেন যে আসলে শান্তি শৃঙ্খলা কতটা আসছে। আমার মনে হয় না একদম সবাই শান্ত হয়ে যাবে। আচ্ছা, অর্থনীতিতেই বলবেন না, এবং যেহেতু শান্তি শৃঙ্খলা এবং আসবে না, ফলে অর্থনীতিও কিন্তু সহজে দাঁড়া করতে পারবে না। কারণ সেই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন আবার আসবে খুব সহসাই, বিশাল আন্দোলন আসবে, তাদের পে স্কেল নিয়ে আসবে। তারপরে এই যে ফ্যামিলি কার্ড দিবে, আরো বড় বড়, অনেক বড় বড় কিন্তু বোঝা তাদের মাথায় আছে বর্তমান নতুন সরকারের কাঁধে। এটি কিন্তু খুব দ্রুত তারা কিছু সমাধান করতে পারবে আমি মনে করি না। তার মানে অনেক সময় লাগবে, অনেক দিন দরকার হবে। এটা তার মানে নতুন সরকার আসার পরেও আমরা আসার কিছু দেখছি না, খুব দ্রুত এটা দীর্ঘমেয়াদী, এটা কিন্তু অনেক সময় লাগবে। এটা যেই আসুক ক্ষমতা, এটা আমি কিন্তু
কোনো গভর্নমেন্টকে সমর্থন বা বিরোধীর ব্যাপার না, এটা কিন্তু এত বড় সমস্যা যেটা কিন্তু খুব দ্রুত সমাধানযোগ্য না। আচ্ছা, শেষ মন্তব্য ডক্টর সেলিম জাহান, আপনার শেষ মন্তব্যটা শুনতে চাই। না, আমার শেষ মন্তব্য হচ্ছে যে আমরা সবাই জানি যে এটা দুদিনের সমাধান হবে না, 10 দিনের সমাধান হবে না, বা 1 বছরের সমাধান হবে না। কিন্তু আমরা সাধারণ মানুষেরা কতগুলো প্রবণতা দেখতে চাই, যেটা থেকে মনে হবে যে না, সরকার সঠিক পথে চলছে। যেমন আজকে সাধারণ মানুষ হিসেবে আমরা কি দেখতে চাই, যে মূল্যস্ফীতিটা কমে আসুক। এখন যদি 8% থেকে এটা আগামী মাসে বা তারপরের মাসে 6% আসে, কি 5% আসে, তখন আমরা বুঝতে পারবো যে এটা ঠিকভাবে যাচ্ছে। আর দ্বিতীয় এবং শেষ কথাটা হচ্ছে যে সদিচ্ছা থাকতে হবে। সদিচ্ছার সঙ্গে, সঙ্গে একটা অগ্রাধিকার থাকতে হবে এবং সেখানে বাছাই থাকতে হবে। আমরা সব সমস্যাকে সমাধান করে ফেলবো ৫ বছরের মধ্যে, ৩ বছরের মধ্যে। তা না করে সরকার বলুক যে আমরা আগামী ১ বছরে এই ৩ টে সমস্যার সমাধান করতে পারবো। এবং ১ বছর পরে যদি আমরা দেখি যে সেখানে তারা যেটা প্রস্তাব করেছিল তার ৪০% ধরা যাক যে অর্জিত হয়েছে। তখন আমরা বলব যে না, এটা সঠিক পথে আছে। আমরা সেই সঠিক পথে সরকার আছে, আমাদেরকে নিয়ে যাচ্ছে। এইটুকুই আমরা প্রত্যাশা করি এবং এটার হলে পরেই আমরা মনে করব যে আমরা সামনের দিকে ঠিকভাবে যাচ্ছি। আমরাও আশা করি যে অতীতের ভুল থেকে আ নবনির্বাচিত সরকার শিক্ষা নিয়ে সঠিক পথেই অর্থনীতিকে এগিয়ে নেবেন এবং মানুষের আ যে নিরাপত্তা সেই বিষয়টির উপর সর্বাধিক জোর দেবেন। আ ডক্টর সেলিম জাহান এবং সৈয়দ তারিকুজ্জামান, আপনাদের দুজনকেই ধন্যবাদ চর্চাকে সময় দেওয়ার জন্যে। অনেক ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমরা কথা বললাম ডক্টর সেলিম জাহান ও সৈয়দ তারিকুজ্জামানের সঙ্গে। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। চর্চার সঙ্গে থাকুন, চর্চা পড়ুন, চর্চা দেখুন।